তোদের আগের দিন আমি ভেদের যেটা করেছিলাম আশা করি কোনো বুঝতে অসুবিধা হয়নি, তাই তো? এবং আজকে ভেদের যে সেকেন্ড পোর্শনটা করাচ্ছি আমি, তাতে ম্যাক্সিমামটাই না ওই জয়েন্ট ভ্যারিয়েশন বা যৌগিক ভেদের উপপাদ্য এটা নিয়ে আমরা খেলা করব। আগের দিন আমি যৌগিক ভেদের উপপাদ্য বা জয়েন্ট ভ্যারিয়েশন করিয়েছিলাম, দু একটা অ্যাপ্লিকেশন দেখিয়েছিলাম, বাট বিস্তারিত আলোচনা করার প্রয়োজন হয়নি, কারণ আমি জানতাম আজকের এই ক্লাসটিতে আমাকে ব্যাখ্যা করতেই হবে জয়েন্ট ভ্যারিয়েশন বা যৌগিক ভেদের উপপাদ্য। যৌগিক ভেদ উপপাদ্য বা জয়েন্ট ভ্যারিয়েশন বিশেষ করে তখন আসবে যখন আমার কাছে দুইয়ের বেশি ভ্যারিয়েবল থাকবে, দুইয়ের বেশি চলরাশি থাকবে, অজ্ঞাত রাশি থাকবে, তখন আমাকে জয়েন্ট ভ্যারিয়েশন বা যৌগিক ভেদের উপপাদ্য ইন্ট্রোডিউস করাতে হবে। যতক্ষণ দুটো করে আছে, দুটো করে চলরাশি বা দুটো করে ভ্যারিয়েবল আছে, ততক্ষণ যৌগিক ভেদের বা জয়েন্ট ভ্যারিয়েশনের প্রয়োজন হবে না। তো আগের দিন তোদের যা অঙ্কগুলো করিয়েছিলাম, তারপরে আজকে আমি প্রথমে তোদের তিনের অঙ্কগুলো করাবো। তো যদি বইয়ের অঙ্কেতে দেখিস তিনের অঙ্ক, আমার একটা কথাটা শুনে নে আগে। তিনের অঙ্কেতে ব্যাপারটা এরকম আছে, মানে তোরা অঙ্কগুলো পড়ে ভাববি ও বাবা এই তো খুব সহজ অঙ্ক, ওই তো সরল সমানুপাত, ঐরাসিক নিয়ম, ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড বা প্রপোর্শন বা রুল অফ থ্রি অ্যাপ্লাই করে পুরো করে ইজিলি হয়ে যায়। বাট না, এই অঙ্কটাই তোকে দেবে স্কুলে বা এক্সাম হলেতে, পাশে লেখা থাকবে ভেদ তত্ত্বের সাহায্যে, ইউজিং ভ্যারিয়েশন। ঠিক আছে? তো পরিষ্কার করে ভ্যারিয়েশন বা ভেদ এই শব্দটা উচ্চারিত থাকবে কোয়েশ্চেনের মধ্যে। তার মানে তুমি এটা আর যাই হোক সরল সমানুপাত বা ত্রৈরাসিক বা ঐকিক নিয়ম মানে রুল অফ থ্রি বা প্রপোর্শন বা ইউনিটারি মেথডে তুমি সলভ করতে পারবে না। তোমাকে ভেদ তত্ত্ব অ্যাপ্লাই করতে হবে, ভ্যারিয়েশন অ্যাপ্লাই করতে হবে, মনে থাকবে এটা। আর যদি ভুল করেও সেগুলো সরল সমানুপাত বা ত্রৈরাসিক বা ইউনিটারি মেথড ঐকিক নিয়ম অ্যাপ্লাই করে ফেলো, তুমি আর কিছু না, শূন্য পেয়ে বাড়ি ফিরবে। ক্লিয়ার? তো তোমাকে ভেদ তত্ত্ব অ্যাপ্লাই করতে হবে। কি করে ভেদ তত্ত্ব অ্যাপ্লাই করবে? প্রথমে যে অঙ্কটা আছে একবার পড়ে দেখো কি বলছে, যে বিপিন কাকু ট্যাক্সি চালাচ্ছেন, উনি 25 মিনিটে 14 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পেরেছেন ট্যাক্সি চালিয়ে। 25 মিনিট ট্যাক্সি চালিয়েছেন, উনি 14 কিলোমিটার দূরে একটা জায়গায় গিয়ে অবস্থান করেছেন। এখন উনি যদি 3 ঘন্টা বা 3 ঘন্টা ওখানে 25 মিনিট আছে, তাহলে মিনিট আর ঘন্টা তো সেম নয়, তাই এককটা বা ইউনিটটা সেম করতে হবে। তাহলে 3 আওয়ার্স মানে কত? 180 মিনিট। তাহলে 180, সরি এখানে 5 ঘন্টা মনে আছে নাকি? 5 ঘন্টা, সরি 5 ঘন্টা আছে, তার মানে 300 মিনিট। তাহলে 25 মিনিটে যাচ্ছে 14 কিলোমিটার রাস্তা, 300 মিনিটে যাবে কত কিলোমিটার রাস্তা? তোরা ভাবছিস খুবই সহজ, কি নিয়ম তৈরি আছে, বাট না, হোয়াট ইজ ইট? তোমাকে ভেদ তত্ত্ব অ্যাপ্লাই করে অঙ্কটা সলভ করতে হবে। এবার আমি যদি ঐকিক নিয়ম বা ত্রৈরাসিক বা রুল অফ থ্রি অ্যাপ্লাই করতাম, তাহলে আমি হয়তো এরকম একটা জিনিস লিখতাম যে সময়টাকে টি বলে রিপ্রেজেন্ট করতাম মনে মনে আর কি, আর এদিকে দূরত্বটাকে ডিস্টেন্স বা ডি দিয়ে রিপ্রেজেন্ট করছি, করে ভাবছি 25 মিনিটে সে যাচ্ছে 14 কিলোমিটার, তাহলে 300 মিনিটে যাবে কত কিলোমিটার? এই হলো অ্যাকচুয়ালি কোয়েশ্চেন। তো আমি কি লিখবো একটু দেখ। টি দ্বারা সময় ব্র্যাকেটে মিনিট, টি is being represented as time ব্র্যাকেটে মিনিট, ডি দ্বারা দূরত্ব ব্র্যাকেটে কিলোমিটার, ডি is being represented as the distance ব্র্যাকেটে কিলোমিটার। প্রকাশ করা হলো। ফার্স্টে আমি লিখে নিলাম। তো আমি এখানে টি আর ডি লিখেছি, এর মানে এটা নয় যে টি ডি লিখতে হবে, তুই এখানে এক্স ওয়াই যা খুশি লিখতে পারিস। আমি তোকে একটু সামঞ্জস্য রক্ষা করার চেষ্টা করছি যে টি স্ট্যান্ডস ফর টাইম, ডি স্ট্যান্ডস ফর ডিস্টেন্স, এইভাবে। এছাড়া আর কিছু না, তুমি অন্য যে কোনো কিছু লিখতে পারো, ঠিক আছে? এবার প্রথম এখানে প্রশ্নটা হচ্ছে তোকে রিলেশনটা খুঁজে বার করতে হবে। রিলেশন খুঁজে বার করা মানে তোকে এখানে ডি আর টি এর মধ্যে, মানে সময় আর দূরত্বের মধ্যে, টাইম অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে কি রিলেশন কাজ করে সেটা তোকে চেক করতে হবে। সেটা সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক, ডিরেক্টলি প্রপোর্শন অর ইনভার্সলি। ওয়েল, একটু বোঝাই তোদেরকে। যদি 25 মিনিট ধরে গাড়িটা ড্রাইভ করে, তাহলে হয়তো 14 কিলোমিটার কোনো দূরত্ব একটা রাস্তায় গিয়ে পৌঁছায়।
25 মিনিটের চেয়ে এখন 300 মিনিট ধরে গাড়িটা ড্রাইভ করছে, তাহলে কত কত দূরে গিয়ে পৌঁছাবে? অনেক বেশি না অনেক কম? অনেক বেশি। তাহলে সময়টাও বাড়লো, ড্রাইভ করার সময়টাও বাড়লো, আমি অনেক বেশি সময় ধরে ড্রাইভ করছি, অ্যান্ড উই ক্রস দ্য মাচ মোর ডিস্টেন্স দ্যাট দ্য প্রিভিয়াস টাইম, রাইট? আগে যে দূরত্ব অতিক্রম করেছি তার থেকে অনেক বেশি দূরত্ব অতিক্রম করে ফেলবো, তাহলে সময় বাড়লো তো দূরত্বটাও বাড়ছে। এই জাতীয় সম্পর্ক কিরকম সম্পর্ক? সরল সম্পর্ক বা ডিরেক্ট রিলেশন, রাইট? সো এখন তোরা টি ভ্যারিজাস ডি লিখবি না টি ভ্যারিজাস 1/d লিখবি? টি ভ্যারিজাস 1/d কি লিখবি? টি ভ্যারিজাস ডি। এবার আমি বলি একদমই না, আমি লিখবো ডি ভ্যারিজাস টি। কেন? কারণ মনে রাখবি, যেটা নির্ণয় করতে বলবে, যেটা আমার কোয়েশ্চেন, যেটা আমার জানতে চাইছে, what they are asking for, they are asking to find the distance cross in 6 hours. 6 ঘন্টায় যে দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্বটা বার করতে বলছে, দূরত্ব ডি বার করতে বলছে। তো যেটা তোর আননোন, যেটা তোকে বার করতে হবে, যেটা তোর রিকোয়ার্ড, সেইটার সাথে সেটার সাপেক্ষে রিলেশনটা বার করতে হবে, বা এক কথায় তোদের ভাষায় বলতে গেলে সেটাকে রাখবো বাঁ দিকে, লেফট হ্যান্ড সাইডেতে। সেই জন্য টি ভ্যারিজাস টি নয়, বাট ডি ভ্যারিজাস টি। দেখ ডি যেটা জানতে চাইছে সেটা বাঁ দিকে আছে আর অন্যটা ডান দিকে আছে। মনে থাকবে, যেটা জানতে চাইছে তাকে রাখতে হবে বাঁ দিকে, এই কথা যেন মাথায় থাকে। কেমন? দুটো দিয়ে অঙ্কেতে হয়তো এতটা অসুবিধা হবে না, বা যখন তিনটে বা যেখানে আমাকে জয়েন্ট ভ্যারিয়েশন বা যৌগিক ভেদের উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে, সেখানে কিন্তু এই কথাটা খুব বেশি কাজে লাগবে, যে তুমি কাকে বাঁ দিকে বা লেফট হ্যান্ড এন্ডেতে রাখছো। ক্লিয়ার? ওয়েল, তো এখন ডি ভ্যারিজাস টি একই না? তাহলে ডি ইজ ইকুয়ালস টু কে নামক একটি ভেদ ধ্রুবক নিয়ে এসেছি। তো আগের দিন বলেছিলাম ক্লাসে, আশা করি মনে আছে, কে সমান কে ভেদ ধ্রুবক নট ইকুয়ালস টু 0, ঠিক আছে? নন জিরো কনস্ট্যান্ট, কে ইজ আ নন জিরো কনস্ট্যান্ট। ওয়েল, এইটা হলো সম্পর্ক। এবার হুবহু সেই আগের দিনের অঙ্কের মতো এই সম্পর্কে দেখ, একবার দুটোই দেওয়া আছে, সেই দুটো অ্যাপ্লাই করে কার ভ্যালু বেরোয়? এখান থেকে কে এর ভ্যালু বেরোয়। আর একবার একটা দেওয়া থাকবে, কে এর ভ্যালু যেটা বেরিয়েছিল সেটা অ্যাপ্লাই করব, আমি অন্য ভ্যালুটা পেয়ে যাবো। ঠিক আগের দিন করেছিলাম কয়েকটা অঙ্ক, মনে পড়ছে? দেখ এখন d is equals to 14, t is equals to 25. If d is equals to 14, t is equals to 25, এখানে বসাই 14 is equals to k into t মানে হচ্ছে 25, বা k is equals to 14/25। সত্য কথা বলি, যদি এখানে সিম্পলিফাই করাও যেত আমি তাহলেও করতাম না। কেন করতাম না বলতো? 25/14 হ্যাঁ, কেন ক্যালকুলেশন করতাম না? কারণ এর পরে তো আরো একবার আমার ক্যালকুলেশন করতেই হবে। সেই ক্যালকুলেশন যখন নিয়ে আসছি, সেইখানে তো আমাকে এমনি মানে হিসাব বিকাশ করতেই হবে। তো এই তখন সেই হিসাব বিকাশের মধ্যে ওটা করবো, তাহলে আগে থেকে কেন এবার দুবার ক্যালকুলেট করবো? ঠিক আছে? তাই এই রকম অঙ্কগুলোর ক্ষেত্রে এইখানে কাটাকাটি গেলেও করবি না, জাস্ট এইভাবে রেখে দিই। এবার দেখ, তারপরে একটা দেওয়া আছে কি, t সমান কি দেওয়া আছে? 300, তাই তো? আবার t সমান 300 হলে d is equals to k ছিল, k এর ভ্যালুটা কত বেরিয়েছে? 14/25। আর এটা 300, d এর জায়গায় কত বসাবো? 300। তো 25 12 যা 30 হয়, তাই তো? তাহলে 14 into 12 168। তাহলে উত্তর অতিক্রান্ত দূরত্ব, ডিস্টেন্স ক্রসড 168 কিলোমিটার। ঠিক আছে? পুরো ভাষা দিয়ে উত্তর লিখতে হবে। যদি তুমি মনে করো যে d সমান 168 দিকে চলে আসবে, জাস্ট ফর ইওর কাইন্ড ইনফরমেশন, d কে d t এগুলো তো আমি নিয়ে এসেছি অঙ্কের মধ্যে, তাহলে এটা কি করে আনসার লিখতে পারবো? আমাকে আনসার সেইটা ফেরত দিতে হবে যেটা আমার প্রশ্নটা করছে।
প্রশ্ন বলেছে যে কত দূরত্ব অতিক্রম করছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স, সো হিয়ার ইজ দ্য ডিস্টেন্স। তো আমাকে ভাষা দিয়ে লিখতে হবে। সুতরাং অতিক্রান্ত দূরত্ব, ডিস্টেন্স ক্রস 168 কিলোমিটার। বোঝা গেল ব্যাপারটা? ওয়েল, প্লিজ এটা কপি করো, কপি করে তোমরা 3-এর-2 আর 3-এর-3-এরটা নিজেরা সলভ করো। 3-এর-2 3-এর-3-এরটা। ওয়েল, একটা খুব ছোট্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা যেটা আমাকে এখানে কৌশিক মনে করালো, সেটা হচ্ছে যে এইখানে এই যেটা আমি তোদের বোঝানোর জন্য রেখেছিলাম, এই জিনিসটা, এইটা কিন্তু অঙ্কে কোথাও থাকবে না। এটা কিন্তু অঙ্কে কোথাও থাকবে না। তোরা পেন্সিল দিয়ে খাতার কর্নারে ছোট্ট করে করবি তোদের নিজেদের রেডি রেফারেন্সের জন্য, ঠিক আছে? বাট করবি ডেফিনেটলি, না তো কিন্তু দুটোর জায়গায় হয়তো ভুল হয় না, বাট যখন 3টে অঙ্কগুলো আসবে 3টে ভ্যারিয়েবল দিয়ে, তখন কিন্তু ভুলের প্রভূত সম্ভাবনা থাকবে। কেমন? এটা করবি, বাট প্লিজ মনে রাখবি এটা রেখে দিবি না খাতায়, বিকজ এটা তো আমাকে রুল অফ 3 বা তৈরাশিক করে করতে হচ্ছে না বা করছি না, তাই এটা রাখার কোনো প্রশ্নই আসছে না। তাই অঙ্ক হয়ে যাওয়ার পর অবশ্যই এটা মুছে দিতে ভুলবি না পেন্সিল দিয়ে করে, অথবা আরও সেফ সাইড বলি, অন্য কোনো একটা পাতা, এখানে রাফ পাতা করছিস বা রাফ জায়গা করছিস, সেখানে এটা লিখে নিবি, ঠিক এইভাবে, ঠিক আছে? বাট এটা বারবার বলি, খাতায় যেন না থাকে এই অংশটা, কেমন? তিনের নম্বরে যদি কারো আটকে থাকে, আমি তাদের জন্য একটা এক্সপ্লেনেশন দিচ্ছি। দেখ, সময় 18 দিনে শেষ করছে একটা কাজ, 50 জন লোকের প্রয়োজন। বলছে আমি জানি না, আমাকে 15 দিনের মধ্যে কাজটা শেষ করে দেখাও। তখন কতজন লোকের প্রয়োজন হচ্ছে? তো টি দিয়ে আমি টাইম বা সময় বা মিনিটকে রিপ্রেজেন্ট করছি, আর এম দিয়ে নাম্বার অফ মেন, সেই কারণে এম রেখেছি। তোরা যা খুশি রাখতে পারিস, কোনো অসুবিধা নেই। তাহলে এম দ্বারা গ্রামবাসী সংখ্যাকে প্রকাশ করা হয়েছে। এখন এম ভ্যারিজেস 1/3, কেন? তার কারণ আমি যদি 18 দিন সময় দিই কোনো একটা পার্টিকুলার কাজ করার জন্য, তোদের নাকি 50 জন লোকের প্রয়োজন হচ্ছে। আমি বললাম যে আমার হাতে 18 দিন নেই, আমি তোদেরকে ম্যাক্সিমাম 15 দিন দিতে পারবো। তাহলে তোকে কি কম লোক নিয়ে আসতে হবে না বেশি লোক নিয়ে আসতে হবে? তাহলে কি সম্পর্ক? সময় যদি কমে যায়, আমার টাইম যদি আমার মানে যে টাইম এস্টিমেটেড টাইম যদি কমে যায়, তাহলে আমার মানে মাস মোর পিপল রিকোয়ার্ড, হ্যাঁ কি না? তো সেক্ষেত্রে লোক সংখ্যা বেড়ে যাবে, তো সেই কারণে আমার বেশি লোকের প্রয়োজন হবে। তাহলে এটা কি রকম রিলেশন? ব্যস্ত সম্পর্ক বা ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? সেই কারণে দেখ, খেয়াল কর, m ভ্যারিজেস 1/t। কেন m? কারণ mটাই জানতে চেয়েছিল বলে। m ভ্যারিজেস 1/t, তাহলে m সমান k ইনটু 1/t। বাকি তো সব সেম। t এর ভ্যালুটা 18 আর m এর ভ্যালু 50 বসিয়ে আমি k এর ভ্যালু পেয়েছি। গুণটা করিনি, ক্যালকুলেশন করিনি, রেখে দিয়েছি পরবর্তীকালে এখানে বসানোর জন্য, ইনটু 1/50 করে 60 বেরিয়েছে। বাট দিস ইজ নট ইউর আনসার। 60 জন লোক প্রয়োজন, আমার তো খাতায় কলমে বেরিয়েছে, বাট 7 জন কি আমার আদৌ দরকার হচ্ছে এখন? কারণ 50 জন তো আমার ঘরে রয়েছে। 60 জন লোকের প্রয়োজন হচ্ছে খাতায় কলমে আমার, বাট 50 জন তো অলরেডি আমার কাছে নিযুক্ত কাজের জন্য, দে আর এমপ্লয়েড। তো সেই কারণে আমাকে একটা শব্দ খেয়াল করবি, আরো, অতিরিক্ত, মোর, এই জাতীয় শব্দগুলো আমরা মিস করে যাই পরীক্ষার হলে। তো যখন বলছে মানে আরো অতিরিক্ত কতজন প্রয়োজন, তাহলে 60 জন প্রয়োজন হচ্ছে, 50 জন ঘরে আছে, তাই 60 - 50 সমান 10 জন অতিরিক্ত লোকের প্রয়োজন হচ্ছে, ঠিক আছে? এই ব্যাপারটা যেন কোথাও ভুল করছে। জয়েন্ট ভ্যারিয়েশন বা যৌগিক ভেদ, এটা বোঝাতে গেলে তোদের একটা প্র্যাকটিক্যাল ধর অ্যাপ্লিকেশন দিয়ে বোঝাই। মনে কর আমি সেই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের মধ্যে অদ্রিককে তুলে নিয়ে আসলাম। অদ্রিক আছে, যিশু আছে, আর অরিত্র আছে। না, অদ্রিক, যিশু আর না, যিশু না, ঠিকঠাক, ওকে, সায়ন্তন। অদ্রিক, সায়ন্তন আর কৌশিককে আমি বাজলাম, ঠিক আছে? আসি। এখন অদ্রিকের বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা ভালো করে বোঝ, অ্যাপ্লিকেশন ভালো করে বুঝবি, কেমন? ডেফিনেটলি এনজয় করবি, বুঝবি, ওটা মিস করিস না। অদ্রিকের বাড়িতে হঠাৎ করে উনি নোটিস করছেন যে অদ্রিকের বেশ অবনতি হচ্ছে, ঠিক আছে? অদ্রিককে রোজ 100টা করে অঙ্ক করতে দেওয়া হচ্ছে, আর অদ্রিক রোজ কিছু না কিছু অঙ্ক ওর পেন্ডিং রেখে দিচ্ছে, মানে শেষ করে উঠতে পারছে না কিছুদিন। এখন অদ্রিকের বাড়িতে ওর গার্জিয়ান বেশ চিন্তিত হয়ে পড়েছেন যে কি হচ্ছে, ওর এত অবনতি কারণটা কি।
তো যেহেতু অনলাইনে আছে তাই আমি অদ্রিককে অঙ্ক না করার উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, হয়তো আরও ভালো ভালো উদাহরণ আমার কাছে ছিল, প্র্যাকটিক্যাল উদাহরণ যেটা অদ্রিক বেসিক্যালি করে থাকে। যাই হোক, সেই বিষয়ে নাই বা এলাম। তো যেটা বলার, এখন অদ্রিকের বাড়ি থেকে বুঝতে পারছে না, অদ্রিকের দুটি মাত্র বন্ধু, একটা হচ্ছে কৌশিক আর একটা হচ্ছে সায়ন্তন। তো দুটি বন্ধুর সাথে মিশছে, খুব ভালো করে মন দিয়ে বোঝ। তো এখন অদ্রিকের রোজ অঙ্কের পেন্ডিং সংখ্যা এক এক রকম এক এক দিন হয়ে যাচ্ছে। বাড়ির লোক খুব চিন্তিত। তো আমার কাছে এসছেন, আমি জিজ্ঞাসা করতে উনি বললেন যে দুটো মাত্রই বন্ধু আছে, সায়ন্তন আর কৌশিক। তো আমি তখন ওর বাড়ির লোককে বললাম, আপনি এক কাজ করুন, আপনি দুদিনের একটা টেস্ট নিন। কি টেস্ট? অদ্রিকের প্রথম দিনে সায়ন্তনের সাথে সারাক্ষণ মিশতে দিন, কথা বলতে দিন, ঘুরতে দিন, বেড়াতে দিন। সেদিন সারাদিন আপনি কৌশিককে মিশতে বা কথা বলতে বা ওর সাথে ঘুরতে দেবেন না। মানে কৌশিককে সরিয়ে রাখা হচ্ছে, কৌশিককে ওর সাথে মিশতে দেওয়া হচ্ছে না, মানে কৌশিককে ওর উপর প্রভাব ফেলতে দেওয়া হচ্ছে না সেই দিনটায়। মানে কৌশিক সেদিন ম্যাটার করছে না, কৌশিক সেদিন ম্যাটার করবে না। সেদিন সারাদিন অদ্রিক শুধুমাত্র সায়ন্তনের সাথেই থাকবে। তো সায়ন্তনের সাথে সারাদিন কাটালো, গল্প করছে, ঘুরছে, বেড়াচ্ছে, করার পর সেদিন অদ্রিকের বাড়ির লোক দেখলেন যে অদ্রিকের অঙ্কের পেন্ডিং সংখ্যা 100-র মধ্যে পেন্ডিং সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 40 সংখ্যা অদ্রিক করেনি সেদিন। মানে ওর অবনতি 40টা অঙ্ক না করার মধ্যে উনি চেক করছেন, মানে 40টা অঙ্ক করেনি, ফাঁকি মেরেছে। ঠিক তারপরের দিন যেমন আমি বলেছিলাম যে তার পরের দিন সায়ন্তনের সাথে মিশতে দেওয়া যাবে না, সায়ন্তনকে ওর সাথে ঘুরতে দেওয়া যাবে না, কথা বলতে দেওয়া যাবে না, সায়ন্তনকে আলাদা করে রাখা হবে। মানে সায়ন্তন ম্যাটার করবে না। অদ্রিকের সাথে শুধুমাত্র কৌশিককে কথা বলতে দেব বা ঘুরতে দেবো বা মিশতে দেবো সেই দিনের জন্য, সেকেন্ড দিনের জন্য। তো সেদিন কৌশিকের সাথে অদ্রিককে সারাদিন কথা বলতে দেওয়া হয়েছে, ঘুরতে দেওয়া হয়েছে, খেলতে দেওয়া হয়েছে। করার পর দিনের শেষে রাত্রে অদ্রিকের গার্জেন দেখলেন যে অদ্রিকের 100টা অঙ্ক দেওয়া হয়েছিল, তার পেন্ডিং সংখ্যা 99টা। তাহলে তোরা মোটামুটি কনফিউশনে আসতেই পারছিস যে অদ্রিকের এই বিশাল উন্নতির পেছনে আসলে কারা হাত আছে। তো যাই হোক, এটা একটা মজা ছিল। তো দিস ইজ দ্য ওয়ে। এবার খেয়াল কর, আমি এবার অঙ্কে আসি। প্রথম দিন অদ্রিকের সাথে সায়ন্তনকে মিশতে দিয়েছিলাম, কৌশিককে সরিয়ে রাখা হয়েছিল। কৌশিক অপরিবর্তিত ছিল, কৌশিক আনচেঞ্জ ছিল, কৌশিক ভ্যারি করছিল না, কৌশিক ম্যাটার করছিল না। শুধুমাত্র সায়ন্তনের সাথে অদ্রিকের একটা ইনভার্স আর ডিরেক্ট প্রপোর্শন রিলেশন থাকবে। আমি অঙ্কের ভাষায় চলে এসেছি, ঠিক আছে? সেদিন কিন্তু কৌশিক অপরিবর্তিত, আনচেঞ্জড। ওকে, তারপরের দিনে ঠিক উল্টোটা, অদ্রিকের সাথে তারপরের দিনে সায়ন্তনকে আলাদা করে রাখা হয়েছে, মিশতে দেওয়া হচ্ছে না, অপরিবর্তিত রাখা হচ্ছে, স্থির। এটাকে কনস্ট্যান্ট বলা হয়, কনস্ট্যান্ট ওইভাবে বলবো না, এটাকে অপরিবর্তিত করা হচ্ছে, মানে ডাজন্ট ভ্যারি। বা সেদিন সায়ন্তন ম্যাটার করছে না, শুধুমাত্র অদ্রিকের সাথে কৌশিকের সেদিন মিশতে দেওয়া হয়েছিল। মানে কৌশিক, অদ্রিকের সাথে কৌশিকের একটা ডিরেক্ট অর ইনভার্সলি প্রপোর্শন করে একটা সম্পর্ক থাকে। ক্লিয়ার? নাও 3 নম্বর দিনে আমাকে যখন এই রিপোর্টটা নিয়ে আসলেন, তখন আমি আমার দিক থেকে কি দেখলাম যে আখেরে কিন্তু অদ্রিকের অবনতি হয়েছে। একদিন 40টা অঙ্ক করেনি, একদিন 99টা অঙ্ক করেনি, এই হতভাগার পাল্লায়। তো আখেরে কিন্তু তার অবনতি হয়েছে। তার মানে আখেরে কিন্তু দুজনেই ওর ওপর প্রভাব ফেলেছে, হ্যাঁ কি না? একদিন করে, বাট দুজনেই কিন্তু আখেরে প্রভাব ফেলেছে। টোটাল 2 দিনের টেস্টের মধ্যে যদি আমি জিস্ট করি ব্যাপারটাকে, আমি দেখবো যে অদ্রিকের সাথে ওদের দুজনেরই একদিন করে সময় কেটেছে, ওরা দুজনেই ওকে ম্যাটার করেছে অদ্রিকের মাথা খাওয়ার পেছনে। তো এই ব্যাপারটাকে বলা হবে অঙ্কের ভাষায় উভয়ই পরিবর্তনশীল। এবার বলি, তোর এই শব্দগুলো কোথাও শুনেছিস মনে হচ্ছে না? কোথায়? ফিজিক্সে। কোথায়? বুঝতে পেরেছি কি অবস্থা। চার্লস ল, বয়েলস ল মনে পড়ছে না? চাপ তাপ অপরিবর্তিত রাখার গল্পটা। চাপ অপরিবর্তিত রাখলে সময়, আয়তনের সাথে তাপমাত্রার একটা সম্পর্ক বার করা হচ্ছিল, পাশে লেখা হচ্ছিল যখন চাপ বা প্রেশার আনচেঞ্জ,
স্থির। আবার একই রকম ভাবে আয়তনের সাথে তাপমাত্রাটাকে অপরিবর্তিত রাখা হচ্ছিল চাপের সঙ্গে সম্পর্ক দেখার জন্য, দেন ওটাকে জয়েন করা হয়েছিল। ওই যে লাইনে জয়েন করা হয়েছিল ওইটা হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য, ওইটা হচ্ছে জয়েন্ট ভ্যারিয়েশন, ঠিক আছে। এবং খেয়াল কর লাস্ট কনক্লুশনে ব্র্যাকেটে কি লেখা হতো, যখন উভয়ই পরিবর্তনশীল, when both vary, যখন দুজনেই পাল্টাচ্ছে, দুজনেই ভ্যারি করছে। বুঝতে পারা গেল? তাহলে আমি যদি একদম ছোট করে দেখাই, আমি চার্লস লাভাসের লাস্টে এসে আমরা কি কনক্লুশন লিখতাম, যে যখন উভয় পরিবর্তনশীল। তো আমি তোদের আগের দিনও বুঝিয়েছিলাম, মনে কর x varies as y and x varies as 1/z, তো ব্যাপারটাকে জয়েন করিয়ে লেখা যায় x varies as y into 1/z। মনে পড়ে আগের দিন এটা করিয়েছিলাম, এটা ছিল জয়েন্ট ভ্যারিয়েশনের একটা অংশ, এটা হচ্ছে একটা যৌগিক ভেদের উপপাদ্যের একটা অংশ দেখিয়েছিলাম। তখন পাশে ওই উভয় পরিবর্তনশীল বা ইয়েতে লেখা প্রয়োজন হয়নি, আমি জানতাম আজকে আমাকে ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে, আর ওর ক্ষেত্রে লেখা প্রয়োজন ছিলও না। তো যাই হোক, তো আমি এত কিছু বললাম এই কারণে, কারণ কয়েকটা অঙ্ক আছে, যেমন ধর প্রথমেই সাম নাম্বার 14, তোরা একটা সাম নাম্বার 14টার দিকে তাকা, বা সেটা বলে ভিডিওটা আবার পজ করে একবার অঙ্কটা করে নে দুবার। দেখ, একবার বলছে 2400 বিঘা জমি চাষ করছে 36 দিনে, তখন নাকি 25টা লাঙল বা প্লায়ের প্রয়োজন হচ্ছে, ঠিক আছে। অর্ধেক জমি চাষ করেছে, 30 দিন মাত্র সময় নিয়েছে। কে করেছে? একটা ট্রাক্টর। একটা ট্রাক্টরই কাজটা করে দিয়ে চলে গেছে। তুই ঠিক আছিস তো? শরীর ঠিক আছে? হ্যাঁ, তোকে বলছি তো না। তো একটা ট্রাক্টর সেই কাজটা করে দিয়ে চলে গেছে। প্রশ্নটা হচ্ছে, সেই ট্রাক্টর কতগুলো লাঙলের সমতুল্য কাজ করে, কতগুলো লাঙলের সমান কাজ করে, এক কথা বলতে গেলে কতগুলো লাঙলে চাকরি খেয়েছে সেই ট্রাক্টর। তো আমি কি করব, আমি আগে লাঙলের সংখ্যাই বার করব। যে আমি মনে করছি যে আমার কাছে সেই অর্থ নেই যে আমি একটা ট্রাক্টর এফোর্ড করতে পারবো, সেই কারণে আমি লাঙল দিয়ে কাজ করবো। তো কতগুলো অঙ্কের ভাষায় বসে দেখছি যে কতগুলো লাঙল আমার প্রয়োজন হতো ওই 1200 বিঘা জমিকে 30 দিনের মধ্যে শেষ করে ফেলতে, চাষ করে ফেলতে, ঠিক আছে। কতগুলো লাঙল প্রয়োজন হতো সেটা বার করি আগে। এখন সেই কাজটা কে করে দিয়ে চলে গেছে? একটা ট্রাক্টর করে দিয়ে গেছে। এটাতে যদি আমার লাঙল সংখ্যা, নাম্বার অফ প্লাগ যদি আমার 15 বেরোয়, ইট মিনস একটা ট্রাক্টর 15 নাম্বার অফ প্লাগে রিপ্লেস করছে। একটা ট্রাক্টর 15টা লাঙলকে রিপ্লেস করছে, একটা ট্রাক্টর 15টা লাঙলের সমতুল্য কাজ করছে। চলে আসবো ওইভাবে আমার, রাইট? তো আমি দেখ কি করছি, টি দ্বারা সময়, এম দ্বারা লাঙল সংখ্যা অ্যান্ড ডাব্লিউ দ্বারা কাজের পরিমাণ প্রকাশ করা হলো, ঠিক আছে। কাজের পরিমাণ ব্র্যাকেটে বিঘা লিখলে ভালো হয়। and W is being represented as the amount of work, ঠিক আছে। এবার যেটা বলেছিলাম খানিকক্ষণ আগে অঙ্কটা বোঝাচ্ছিলাম, যেটা মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তোদের দিয়েছিলাম, সেটা দেখ। এবার এই হলো অত্রি, যাকে প্রয়োজন। এখানে কৌশিক, এখানে সায়ন্তন। আমি একবার কৌশিককে থামিয়ে রেখেছিলাম, মিশতে দিইনি। কৌশিককে থামিয়ে রাখলাম, মনে কর, মিশতে দিলাম না, ঠিক আছে। আমার এই সময়টাকে অপরিবর্তিত রাখলাম। এবার তুই শুধু ডাব্লিউ আর এম দেখতে পাচ্ছিস, দুটো ফ্যাক্টর। ডাব্লিউ স্ট্যান্ডস ফর অ্যামাউন্ট অফ ওয়ার্ক, তাই তো। কাজের পরিমাণ 2400 বিঘা করে 25টা লাঙল, তাহলে 1200 বিঘা করার জন্য কতগুলো লাঙলের প্রয়োজন হবে? জাস্ট থিঙ্ক লাইক দিস। যখন টাইমটা আনচেঞ্জ, উভয় ক্ষেত্রে সময়টা একই থেকে যাচ্ছে, উভয় ক্ষেত্রে সময়টা অপরিবর্তিত, উভয় ক্ষেত্রে সময়টা সেম থেকে যাচ্ছে, মনে কর তাহলে 2400 বিঘার জন্য আমার 25টা লাঙলকে খুঁজে বার করতে হয়। তো 1200 বিঘার জন্য কি অনেক বেশি লাঙল নিয়ে আসতে হবে না কম লাঙল নিয়ে আসতে হবে? কম লাঙল নিয়ে আসতে হবে 1200 বিঘার জন্য। তাহলে জমির পরিমাণ, কাজের পরিমাণ কমলো, তো লাঙলের পরিমাণ, প্রয়োজনীয় লাঙলের সংখ্যা, দ্য রিকোয়ার্ড নাম্বার অফ লা, ওটাও তো ড্রপ করছে। তাহলে কি সম্পর্ক এটা? সরল সম্পর্ক। তাহলে এম এর সাথে বার করবো না টি এর সাথে বার করবো না ডাব্লিউ এর সাথে বার করবো? কার রেসপেক্টে বার করবো? এম এর রেসপেক্টে। আমি বলেছিলাম যেটা আমার প্রয়োজন জানার, যার ভ্যালু বার করছি সেইটাকে কিন্তু বাঁ দিকে রাখবো। তাহলে এম ভ্যারিজাস করে দেখবো। তাহলে এম ভ্যারিজাস ডাব্লিউ হলো যখন কিনা টিটা আনচেঞ্জ রাখা হয়েছিল, টিটা স্থির রাখা হয়েছিল, টি অপরিবর্তিত রাখা হয়েছিল, টি সেম রাখা হয়েছিল, রাইট? তাহলে এম ভ্যারিজাস ডাব্লিউ, ফার্স্ট রিলেশন। ওয়েল, এবার আমি ডাব্লিউটাকে আনচেঞ্জ রাখছি, অপরিবর্তিত করে রাখছি,
এবার আমি দেখতে পাচ্ছি টি অ্যান্ড এম, টি স্ট্যান্ডস ফর টাইম, একটা কোনো কাজ মানে কাজের পরিমাণটা সেম মনে কর, ওয়ার্ক অ্যামাউন্ট অফ ওয়ার্কটা সেম উভয় ক্ষেত্রে মনে করে দেয়। এখন 36 দিন সময় দিয়েছি, তখন তোকে 25টা লাঙলের ব্যবস্থা করতে হচ্ছিল। তোকে যদি বলে আমার 36 দিন সময় নেই, তুই 30 দিনের মধ্যে কাজটা শেষ করে দে, তাহলে তোকে বেশি লাঙল নিয়ে আসতে হবে, তো অ্যাকোমোডেট করতে হবে তো বেশি লাঙল, মাচ মোর নাম্বার অফ প্লাস উইল বি রিকোয়ার্ড, রাইট? তাহলে সেক্ষেত্রে আমার লাঙল সংখ্যাটা বেড়ে যাচ্ছে এবং সময় কমে যাচ্ছে। কি সম্পর্ক? ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্ত সম্পর্ক। তাহলে m varies us, very good, m varies us 1/t যখন w unchanged বা w স্থির। সেটাকে কি করে ভাষায় প্রকাশ করছি দেখ একবার। এখন m varies us w when t হচ্ছে স্থির, ঠিক আছে, t is unchanged। আবার m varies us 1/t যখন w টা স্থির। যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী as per the joint variation theorem আমি কি বলতে পারি? m varies us w into 1/t, একটা লাইন লিখে আছে, তাহলে m varies us w/t, একটা কনস্ট্যান্ট আনতেই হবে, না তো অঙ্কতে এগোতেই পারবো না। m is equals to k into w/t, এই হলো আমার সেই সম্পর্ক যেখানে k সমান অশূন্য ভেদ ধ্রুবক, নন জিরো কনস্ট্যান্ট। ওয়েল সি, এবার অঙ্কটা পুরো আগের মতো দেখ একবার, একটা দুটো তিনটে ভ্যালু দেওয়া আছে, করে k এর ভ্যালু পেয়ে যাই, ঠিক আগের অঙ্কের মতো, আগের দিনের মতো। একবার একটা দুটো দেওয়া আছে, k এর ভ্যালু যেটা পেয়েছিলাম সেটা অ্যাপ্লাই করব, করে 3 নম্বর আসি যেটা জানতে চেয়েছে m এর মান পেয়ে যাব। তো দেখ কি লিখছি আমি এখানে, k সমান 25 into 36 by 2400 রেখে দিলাম, না কিচ্ছু করলাম না, থাকুক, কোনো ব্যাপার না। আবার w একবার 1200 and t 30 হলে m সমান কি ছিল? m সমান k into w/t, k এর ভ্যালু তো এইটা, তাহলে 25 into 36 by 2400 into w/t মানে 1200 by 30, 1202 দিয়ে কাটছে, ক্যালকুলেট করে দেখিস তোর m বেরোবে 15। ঠিক আছে, তাহলে m মানে কি? সুতরাং m টা কে রিপ্রেজেন্ট করছিল? m মানে কাকে রিপ্রেজেন্ট করছিল? লাঙল সংখ্যা, নাম্বার অফ প্লা 15টি। আর এই কাজটা কে করে চলে গেছিল? আসলে একটা ট্রাক্টর এসে পুরো কাজটা করে দিয়ে চলে গেছিল, যেটা কিনে প্রয়োজন হতো আমার 15টা লাঙল অ্যাজ পার দ্য ক্যালকুলেশন। তাহলে হিসেব মতো একটা ট্রাক্টর কটা লাঙলের কাজকে শেষ করে দিল? তাহলে সুতরাং ট্রাক্টরটি 15টি লাঙলের চাকরি খেলো। তাহলে একটি একই কোনটা গরু বড় আদ্রিকে ট্রাক্টর 15টি, আমি লাঙলে চাকরি করি না, আচ্ছা লাঙল লেপ তো লিখতে হবে, লাঙলের সমতুল্য
তোরা এখন এটা কপি করবি, কপি করে সাম নাম্বার 8 করবি, সাম নাম্বার 8 এন্ড পেজ নাম্বার 193 তে বেঙ্গলি ভার্সন বইতে দেখবি প্রয়োগ বা অ্যাপ্লিকেশন 19 একটা করবি, ঠিক আছে? আগে সাম নাম্বার 8 করবি, সাম নাম্বার 8 করার পর এই প্রয়োগ 19 একটা করবি, ঠিক আছে? যদি 8 এর অঙ্কটা কারো আটকে থাকে আমি ছবি দিয়ে দিচ্ছি, এটা কপি করে নে। 8 এর অঙ্কটা কপি করে নেবার পর তোরা একটু একবার 10 এর অঙ্কটা পড়বি, আমি এক্সপ্লেনেশন দিচ্ছি। 10 এর অঙ্কটা পরে তো, আর আগে 8 এর অঙ্কটা কপি করে যদি আটকে থাকে। শোন, বলছে যে y দুটো চলরাশির সমষ্টির সমান, y দুটো চলরাশির সমষ্টির সমান, y is a sum of two variables। এখন ওই যে দুটো চলরাশির সমষ্টির সমান, আমি মনে করলাম চলরাশি দুটো a আর b, তাহলে y is equals to a plus b, y is equals to a plus b। এখন এই a আর b যারা যে দুটো চলরাশি বা ভ্যারিয়েবল আছে, তাদের একটা ব্যাপার আছে কি, প্রথমটা মনে করে এটা, সেটা নাকি x এর সাথে সরল ভেদে, ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ x, তাহলে আমি বলতেই পারি a ভ্যারিজ as x প্রথমটার ক্ষেত্রে। আর সেকেন্ডটা সেটা নাকি বলছে যে x এর সাথে ব্যস্ত, হ্যাঁ x এর সাথে ব্যস্ত ভেদে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে যে b, সেকেন্ডটা কে ছিল? b, তো a প্লাস b ভ্যারিজ as 1/x, ইনভার্সলি প্রপোর্শনাল বলছে তো, ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত অনুপাতে আছে, তাহলে b ভ্যারিজ as 1/x দিয়ে তোকে x আর y এর দুটো করে ভ্যালু দেওয়া আছে, দিয়ে আমাকে ফাইনালি x আর y এর মধ্যে সম্পর্কটা স্ট্যাবলিশ করতে বলছে। এখন ডেফিনেটলি আমি তো কিছু কনস্ট্যান্টস বা ধ্রুবক নিয়েই আসবো, তাই তো? তো সে সম্বন্ধে পরে বলছে, আগে দেখে নে ওরা যেটা বলছে। কত নম্বর যাবে এটা? 10। ধরি y is equals to a plus b, অনুপাতি। এখন a varies as x, তো x একটি x এর সাথে সরল ভেদে আছে এবং b varies as 1/x এবং অপরটি x এর সাথে ব্যস্ত ভেদে আছে, ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? ওকে, তাহলে a is equals to kx তো, আর b is equals to k into 1/x তো। খবরদার নয়, খবরদার নয়, আমি কি বলেছিলাম যে একটা সম্পর্কে, একটা অঙ্কে একটাকে একবারই ব্যবহার করা যাবে। ইউ হ্যাভ টু ব্রিং সাম আনাদার কনস্ট্যান্ট, তোমাকে অন্য কোনো একটা ধ্রুবককে নিয়ে আসতে হবে। তুমি কে আর ব্যবহার করতে পারো না। ইয়েস, ইউ ক্যান গো ফর k1, k2, k3, বাট নট লাইক দ্যাট। আমি বলি যে এত তো লেটার আছে, অসুবিধা কি আছে? তাহলে কে একটা নিই, একটা পি নিই, বাট খবরদার এখানেও কে ওখানেও কে, এইটা করলে স্যার তোমার প্রশ্ন করবে তুমি কে। তো তাহলে b is equals to p into 1/x, তাহলে b is equals to p by x, পাশে লিখছি kp এর ধ্রুবক not equals to 0। well, তাহলে a যদি kx হয়, b যদি p by x হয়, তাহলে সুতরাং y টা কি হচ্ছে? kx plus p by x নয় কি? এই হলো আমার ঘটনা, এটা আমি ইকুয়েশন নাম্বার 1 দিলাম। এখন একবার x is equals to কত আর y is equals to কত দেওয়া আছে দেখো বাবা। x is equals to 1 আর y is equals to -1 হলে y is equals to -1, k into x এর জায়গায় 1 plus p by x এর জায়গায় 1 বা k plus p সমান -1। এটা হলো আমার ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে? একই রকম ভাবে একবার x এর কত ভ্যালু দেওয়া আছে কত? x3 দেওয়া আছে আর y হলো 5 এবং x is equals to 3, y is equals to 5 হলে k into 3 plus p by 3
3 এলসিএম হয়েছে 3 3 9k প্লাস পি, তাহলে 9k প্লাস পি সমান 15, এটা ইকুয়েশন নাম্বার 3। ওকে, এখন একবার k প্লাস পি মানে বেরিয়েছিল -1, দ্যাট ওয়াজ ইকুয়েশন নাম্বার 2। একবার 9k প্লাস পি বেরিয়েছিল 15, এটাই ছিল ইকুয়েশন নাম্বার 3। বিয়োগ করছি আমি, হ্যাঁ, সাবট্রাক্টিং, বিয়োগ করে পাই, এটা কেটে যাচ্ছে তো। k minus 9k, that is minus 8k সমান minus 16, তাহলে k তো 2, k যদি 2 হয় 2 নং সমীকরণ থেকে পাই from the equation number 2 k plus p মানে 2 plus p সমান -1, তাহলে p তো -3। সো k এর ভ্যালু পেয়ে গেছি, p এর ভ্যালু পেয়ে গেছি। কেন বার করলাম? যাতে কিনা আমি সম্পর্কটা বার করতে পারি কার মধ্যে, x ও y এর মধ্যে, x ও y এর মধ্যে। সি এইখানে, এখানে যেখানে k তার জায়গায় আমি বসাবো 2, যেখানে p তার জায়গায় বসাবো -3। যেই মাত্র বসাবো আমি x আর y একমাত্র পড়ে থাকবে, কোনো k কোনো p থাকবে না, বিকজ k আর p তো আমি নিজে নিয়ে এসেছিলাম, এই কনস্ট্যান্টগুলোকে আমি হায়ার করেছিলাম। তো আমি একটা যখন x এবং y এর মধ্যে সম্পর্ক এস্টাবলিশ করছি, তো আমি যে ভ্যারিয়েবল কনস্ট্যান্টগুলোকে হায়ার করেছি, আমি তাদের তো লিখতে পারি না। আজকে আমি কে পি লিখেছি, ও এ বি লিখবে, ও টুম্পা লিখবে, আর টুনি লিখবে, তাহলে সেটা কি সম্পর্ক মধ্যে লেখা যাবে? তা তো লেখা যাবে না, তাহলে ওগুলোকে রিপ্লেস করতে হবে ডেফিনেটলি। তো দিস ইজ দ্য ওয়ে, আমি ওটাকে রিপ্লেস করলাম, একটা নিউমেরিক ভ্যালু পেলাম, সেটা ওখানে প্লেস করে দেবো, অ্যান্ড ফাইনালি নিউমেরিক ভ্যালু, ওটা তো ইউনিভার্সাল কনস্ট্যান্ট, নিউমেরিক ভ্যালু এক্স আর ওয়াই পড়ে থাকবে। বোঝা গেল? কে আর পি যেটা কিনা আমি নিয়ে এসেছিলাম সেটা থাকছে না। ক্লিয়ার? তো এই হচ্ছে সম্পর্ক। তাহলে এখানে 1 নম্বর সমীকরণে বসাবো তো। From the equation number 1, 1 নম্বর সমীকরণ থেকে পাই y is equals to k মানে হচ্ছিল 2 into x plus p মানে হচ্ছিল -3 by x, তার মানে y is equals to 2x minus 3 by x। ঠিক আছে, কমা দিবি, this is the required relation behind নেও সম্পর্ক। ঠিক আছে, এটা ছিল 10-এর অঙ্ক, কপি করে নাও। এখন 13-র যে অঙ্কটা আছে, সেই 13-র অঙ্কটা তুই যদি পড়িস, তোর মনে হবে এই তো পরিমিতির অঙ্ক, পরিমিতি দিয়ে করতে হয়, বাট না, 13-র যে অঙ্কটা আছে ওটা কিন্তু একটা ভেদ তত্ত্বের মাধ্যমেই করতে হবে। এখন আমরা লম্ববৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার যখন করেছিলাম, তখন আমি তার ভলিউম বা আয়তনের ফর্মুলা কি বলেছিলাম, যে v is equals to pi r square h, মনে পড়ছে? তো ওই চ্যাপ্টারের ওই রিলেটেড একটা অঙ্ক, যদিও এখানে কোথাও পরিমিতির প্রয়োজনটাও হবে, ভেদ তত্ত্বের মাধ্যমে করতে হবে। তো আমি অঙ্কটা কিছুটা অংশ লিখেছি, এখানে করে দেখিয়েছি, বাকি অংশটা করবো, দেখতে দেখ। দেখ, আমি বললাম v দ্বারা চোঙের আয়তন, r দ্বারা চোঙের ব্যাসার্ধ এবং ক্যাপিটাল h দ্বারা উচ্চতাকে প্রকাশ করা হলো। Let v is being presented the volume of the cylinder, r the radius, h the height. Okay, এখন বলেছে যে v আয়তনটা ব্যাসার্ধের বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। তাহলে v varies as r square h, ব্যাসার্ধের বর্গ বলেছিল, তাই r square h। তাহলে v is equals to k r square h। তোরা মনে করতে পারছিস সেই কেটাই কিন্তু অ্যাকচুয়ালি পাই, এনিওয়ে সেটা আমার জানার দরকার নেই, আমি তো ভেদের মাধ্যমে করছি। এখন এই পরিমিতি মনে কর জানি না, তাহলে v is equals to k r square h, k একটা অশূন্য ভেদ ধ্রুবক। ওয়েল, দুটো ক্ষেত্রে গল্প বলেছে এখানে,
প্রথম ক্ষেত্রে বা প্রথম চোঙের ক্ষেত্রে ফর দ্য ফার্স্ট সিলিন্ডার ভলিউম বা আয়তন V1, ব্যাসার্ধ বা রেডিয়াস R1, উচ্চতা বা হাইট H1, and for the second case আয়তন বা ভলিউমটা V2, ব্যাসার্ধ বা রেডিয়াসটা R2, উচ্চতা বা হাইটটা H2 ধরে নিয়েছি। কেন এটা বললাম? কারণ আমাকে অঙ্কটার মধ্যে ব্যাসার্ধ দুটোর মানে রেশিও বা অনুপাত এবং উচ্চতা দুটোর রেশিও বা অনুপাত দেওয়া আছে, দিয়ে এখন আমাকে আয়তনের অনুপাত বার করতে বলছে। তো এখন ভালো করে খেয়াল কর কি কি প্রদত্ত আছে। প্রদত্ত খেয়াল কর, আমার কাছে এই মুহূর্তে বইটা নেই, তাই আমাকে মোবাইলে ছবি তুলতে হয়েছে। আর চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3, তাহলে H1 ব্যাসার্ধ বলেছে, তাই R1:R2 হচ্ছে 2:3 বা R1/R2 সমান 2/3 এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে 5:4, H1:H2 সমান 5:4, তাহলে H1/H2 সমান 5/4। সুতরাং V1 এই সম্পর্ক অনুযায়ী V = KR²H, তাই V1 = KR1²H1 হবে। K টা কিন্তু K1 K2 হবে না, কারণ K তো একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, ও তো পাল্টাবে না। পাল্টায় কারা? ভ্যারিয়েবল গুলো। এই K বা কনস্ট্যান্টে কিন্তু পাল্টাবে না। তাহলে V1 = KR1² H1 এবং V2 = KR2² H2, ঠিক আছে? নাও V1/V2 যদি করি তাহলে কি লিখবো? KR1² H1 KR2² H2। See, K এলিমিনেটেড হয়ে যাচ্ছে, এখানে পড়েছে R1/R2, R1² R2², তাহলে এটাকে আমি R1/R2 তার হোল স্কয়ার লিখতে পারি না, আর এখানে এটা H1/H2 লিখতে পারি না, কারণ K তো এলিমিনেটেড হয়ে গেছে। ঠিক কি ঠিক না? নাও দ্যাট R1/R2 কত ছিল? 2/3, তাহলে 2/3 তার হোল স্কয়ার। H1/H2 কত ছিল? 5/4, 5/4, তাহলে এটা হয়ে গেছে দেখ 4/9, এটা হয়ে গেল 5/4, তাহলে 5/9 হচ্ছে তো 5/9, তাহলে V1/V2 হচ্ছে 5/9। সুতরাং V1:V2 সমান 5:9। সুতরাং রিকোয়ার্ড রেশিও নির্ণেয় অনুপাত, রিকোয়ার্ড রেশিও 5:9, মানে ওই চোঙ দুটোর আয়তনের অনুপাত হচ্ছে 5:9। ঠিক আছে, চলো এই অঙ্কটাকে কপি করো। কপি করে তোমরা সাম নাম্বার 15টা একবার পড়বে। আগে কপি করে নাও, দেন সাম নাম্বার 15টা পড়বে। 15 অঙ্কটা যেটা বলছে যে একটা গোলক, এটাও কিন্তু একদম পরিমিতি নয়, এটা কিন্তু তোকে পিওরলি লাইক ভেদ বা ভ্যারিয়েশন দিয়েই প্রমাণ করতে হবে বা সলভ করতে হবে। তো 15 অঙ্কটা বলছে একটা গোলক, গোলকের আয়তন তোরা জানিস খুব ভালো করে, গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই r3, রাইট? 4/3 পাই r3 ভলিউমের ফর্মুলা। অ্যান্ড যদি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা ল্যাটারাল সারফেস এরিয়া বা কার্ভ সারফেস এরিয়া হোয়াট এভার ইউ সে, কার্ভ সারফেস এরিয়া বার করতে চাস তাহলে সেটা হচ্ছে 4/r², 4/r²। তো আমাকে এখানেই বলেছে যে ভলিউম বা আয়তনটা সেটা ব্যাসার্ধের ঘনের সঙ্গে সরল ভেদে আছে, মানে দ্যাট ভলিউম is directly proportional with the cube of the radius, and that curved surface area is directly proportional with that square of the radius, মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা ব্যাসার্ধের বর্গের সঙ্গে সমানুপাতিক। তো আমি দেখ কি লিখছি, খুব ভালো করে খেয়াল কর। V দ্বারা গোলকের আয়তন, R দ্বারা গোলকের ব্যাসার্ধ এবং A দ্বারা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলকে প্রকাশ করা হলো। Then V is being represented as the volume of the sphere
R as the radius and A as the curved surface area. Curved surface area. Okay, এটা curved surface area. Well, now V varies R cube. এটা দেওয়াই আছে যে আয়তনটা ব্যাসার্ধের ঘনের সঙ্গে সরল বেঁধে আছে। আয়তনটা ব্যাসার্ধের ঘনের সঙ্গে সরল বেঁধে আছে। That volume is directly proportional with the cube of the radius. Cube of the radius. তাহলে V is equals to KR cube. এটাকে K হচ্ছে ভেদ ধ্রুবক not equals to 0, একটা কনস্ট্যান্ট। Well, এই যে লাইনটা আছে এটা সম্বন্ধে পরে বলছি, তোরা শুধুমাত্র এই লাইনটাতে এখন তাকিয়ে দাও, শুধু এই লাইনটা। এবার আগেন এখানে ফাঁকা রেখেছি আমি, মানে মনে করে একটা ফাঁকা রাখা রইল। আগেন A varies R square. A varies R square. মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, the area directly proportional with the square of the radius. Square of the radius. A varies R square. তাহলে A is equals to M R square. যখন M একটা ভেদ ধ্রুবক not equals to 0, again এই লাইনটা মনে কর নেই। এখন ইকুয়েশন নাম্বার 2 নেই মনে কর। তোরা শুধুমাত্র এই লাইনটা কনসেন্ট্রেট কর। এখন আমাকে কি প্রমাণ করতে বলেছে? আমাকে প্রমাণ করতে বলেছে প্রমাণ করো যে আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরল বেঁধে আছে। মানে the square of the volume is directly proportional with the cube of the curved surface area. Square of the volume কি দিয়ে প্রকাশ করছিলাম? V দিয়ে। তো square of the volume means V square. পার্শ্বতলের ক্ষেত্রফল বা কার্ভ সারফেস এরিয়া তার ঘন বা কিউব মানে কত হবে? A কিউব। আমাকে এইটা প্রমাণ করতে হবে। V স্কয়ার ভ্যারিয়াস A কিউব। V স্কয়ার ভ্যারিয়াস A কিউব, এটা প্রমাণ করতে হবে। তাই আমার V এর মাথায় একটা স্কয়ার আর A এর মাথায় একটা কিউব প্রয়োজন। দ্যাটস ওয়াই এখান থেকে যে লাইনটা V সমান K R কিউব হয়েছিল সেই লাইনটায় আমি উভয় পক্ষকে বর্গ করে পাই, স্কয়ারিং বোথ দ্য সাইডস। Squaring both the sides, V square, K square, R cube square করলে কত হবে? R cube যদি স্কয়ার করা হয় R to the power 6, এটা ইকুয়েশন 1 দিলাম। আর ওখানে A কিউব পেয়েছিলাম তো, তাই দেখ এখানে এই লাইনটার পরে আমি উভয় পক্ষকে ঘন করে পাই, কিউবিং both the sides, তাহলে A কিউব M কিউব R square এর হোল কিউব করলে কত হবে? R to the power 6, এটা ইকুয়েশন নাম্বার 2। এবার ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 করছি। নাও ইউ মে আস্ক হঠাৎ করে ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 কেন করলাম? খেয়াল কর, আমি সেই প্রথম দিনের বেজে ক্লাসে বলেছিলাম যে আমাকে যদি V স্কয়ার ভ্যারিয়াস A কিউব প্রমাণ করতেই হয় তাহলে অ্যাকচুয়ালি আমি V স্কয়ার বাই A কিউব এর মানটা একটা ধ্রুবক নিয়ে আসলেই তো কাজ শেষ। V স্কয়ার বাই A কিউব আমি কি বলেছিলাম? যেটা প্রমাণ করতে বলছি ডান দিকটা তার নিচে নিয়ে চলে আয় এবং তার মানটা ধ্রুবকে নিয়ে আয়। কারণ প্রথম দিন ভ্যারিয়েশনের ক্লাসে প্রথম যে আমি টপিকটা বলেছিলাম যে দুটো ভ্যারিয়েবলের যদি ভাগফলটা ডিভিশন রেজাল্টটা যদি কনস্ট্যান্ট আসতে থাকে then we can say that those two variables are directly proportional. তাই তারা দুজনে সরল সমানুপাতে আছে। তাহলে সরল ভেদে আছে, সরল সমানুপাতে আছে প্রমাণ করতে গেলে V স্কয়ার বাই A কিউবটা ধ্রুবক করতে হবে, তাই তো? সেই কারণে V স্কয়ার আর A কিউব ভাগ করেছি, 1 নাম্বার ডিভাইডেড বাই 2 নাম্বার। V স্কয়ার বাই A কিউব দেখ K স্কয়ার এখানে R টু দি পাওয়ার 6 কেটে যাচ্ছে, তাহলে K পড়ে থাকছে K স্কয়ার বাই M কিউব। কারণ এই K স্কয়ার বাই M কিউবটা K হচ্ছে আমার নিজের নিয়ে আসা একটা ধ্রুবক, M হচ্ছে আমার নিজের নিয়ে আসা একটা ধ্রুবক, K স্কয়ার আর M কিউব এইটাকে আ গ্রুপ অফ কনস্ট্যান্টস আমি বলতেই পারি। তার মানে এই পুরো ব্যাপারটা হচ্ছে আসলে একটা ধ্রুবক গুচ্ছ বা ধ্রুবক কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে V স্কয়ার বাই A কিউব হচ্ছে একটা কনস্ট্যান্ট। নাও V স্কয়ার বাই A কিউব যদি কনস্ট্যান্ট হয় আমি তো এই লাইনটা বলতেই পারি, তাহলে V স্কয়ার ভ্যারিয়াস A কিউব, তার মানে গোলকের আয়তনের বর্গ the square of the volume of a sphere, is directly proportional with the cube of the curved surface area. গোলকের আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে সরল ভেদে বর্তমান। এইটাই হচ্ছে আমার প্রামাণ্য সূত্র। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছিস, রাইট? কোনো অসুবিধা হয়নি? প্লিজ কপি করে নে।
ওয়েল, নয়ের যে অঙ্কটা আছে, নয়ের অঙ্কটা তোরা করে আবার ভাববি বা যারা পরিমিতির অঙ্ক পার না, তোকে ভেদ তত্ত্বের মাধ্যমে এটা অঙ্কটার ভ্যালু বার করতে হবে। কি বলেছে? সেই ছোটবেলাকার অঙ্ক যে তিনটে আলাদা আলাদা মাপের ব্যাসার্ধের তিনটে গোলক বা স্ফিয়ার আছে, তাদেরকে গলানো হয়েছে, গলিয়ে একটা বড় গোলক বানানো হয়েছে। তো বড় গোলকের ব্যাস কত, ঠিক আছে, মানে ব্যাসগুলো দেওয়া ছিল তিনটে ছোট ছোট গোলকে, সেই গোলকগুলোকে জয়েন করে একটা বড় গোলক বানানো হয়েছে। সেই বড় গোলকের ব্যাস কত এটা বার করতে বলেছে। তো এটা তোকে ভেদ তত্ত্বের মাধ্যমে বা ভ্যারিয়েশন থ্রু তোকে ভ্যালুটা বার করতে হবে। তো দেখ একবার, আমি ভি দ্বারা গোলকের আয়তন, আর দ্বারা গোলকের ব্যাসার্ধকে প্রকাশ করা হবে। Let V is being represented as the volume of the sphere and R as the radius of the sphere, ঠিক আছে? এখন V varies R কিউব বলেছিল ব্যাসার্ধ, আয়তন ব্যাসার্ধের কিউবের মানে ঘনের সাথে সরল বেলে আছে, তাহলে ত্রিঘাতের সাথে সরল বেলে আছে, বা কিউবের সাথে তোর directly proportional, that volume is directly proportional with the cube of the radius, তাহলে V varies as R কিউব, তাহলে V is equals to K R কিউব, যখন K একটা ভেদ ধ্রুবক। এখন এইটা একটা সম্পর্ক, ঠিক আছে? এবার তিনটে আলাদা আলাদা মাপের ব্যাস দিয়েছে, তিনটে ব্যাস দিয়েছে, গোলক তিনটি ব্যাস যথাক্রমে 1.1 ইউনিটটা কিছু দিয়েছে মিটার, 1.1 মিটার, 2 মিটার ও 2.1 মিটার, তাই তো? মানে ডায়ামিটার দেওয়া আছে এগুলো। সুতরাং ব্যাসার্ধ গোলক তিনটি ব্যাসার্ধ রেডিয়াস, আমি R1টা ধরছি, এটা 1.1 মানে কি 2 × 2, 2 + 1 3, 3 × 2 বাই 2, তো একই না? ব্যাসার্ধ করছি তো ডিভাইডেড বাই 2 করতে হয়, তো তার মানে 3 × 4, R2 হচ্ছে 2/2 সমান 1 মিটার, আর R3 হচ্ছে 2.1 মানে 5/2, তাই তো? তাহলে 5/2 ডিভাইডেড বাই 2 সমান 5/4 মিটার। তাহলে ব্যাসার্ধগুলো পেয়ে গেছি। ধরি তাদের আয়তন, let the volumes are V1, V2, V3 respectively, যথাক্রমে লেখা উচিত ছিল, যথাক্রমে V1, V2, V3। এখন প্রথমটার ক্ষেত্রে V1 is equals to K, K তো একটা ধ্রুবক, সে তো পাল্টাবে না, K এর চেহারা পাল্টাবে না, এই ভ্যারিয়েবলগুলো পাল্টাতে থাকতে পারে। তাহলে V is equals to K into R1 এর জায়গায় আমি 3/4 তার হোল কিউব লিখবো, হ্যাঁ কি না? তাহলে সুতরাং V1 is equals to K into R1 এর জায়গায় 3/4 তার হোল কিউব লিখলাম। তাহলে V1 is equals to 27K by 64। আবার V2 সমান K into 3 R2 কত 1, তো আচ্ছা এখানে একটা কারণ যদি মনে এরকম প্রশ্ন আসে যে আমি বারবার বলছিলাম যে একটা অঙ্কে একটা সম্পর্কে একটা ধ্রুবক একবারই ব্যবহার করা যায়, তাই তো? মানে আমি বলছিলাম যে একটা অঙ্কে একটা রিলেশনের মধ্যে একটা কনস্ট্যান্ট ইউজ করতে পারিস, অন্য একটা সম্পর্ক অন্য একটা রিলেশনে তোকে আনাদার কনস্ট্যান্ট বা অন্য আরেকটি ধ্রুবক নিয়ে আসতে হবে। আমি কিন্তু বলেছিলাম অন্য সম্পর্কের ক্ষেত্রে, এখানে সম্পর্ক কিন্তু একটাই আছে, এই সম্পর্কের ক্ষেত্রে যতবার খুশি আমি অঙ্ক করবো এই কেটা পাল্টাবে না, এটা তো একটা সম্পর্ক। ঠিক মনে করে দেখ, যেরকম একটা আয়তনের পাই কি পাল্টে যায়,
তোর আয়তন পাল্টাচ্ছে, ব্যাসার্ধ পাল্টাচ্ছে, ভলিউম পাল্টাচ্ছে, রেডিয়াস পাল্টাচ্ছে, বাট পাই কিন্তু পাল্টায় না। পাই থাকছে 22/7, 22/7ই থাকছে, ওটা পাল্টাচ্ছে না। সেই মাত্র অন্য অঙ্কেতে অন্য জায়গায় তখন পাল্টাতে পারে কোনো একটা ধ্রুবক, বাট একটা সম্পর্ক যখন আছে সেই সম্পর্কের ক্ষেত্রে ওই ধ্রুবকটা সবসময় কিন্তু একই থেকে যাবে, ও কিন্তু পাল্টাবে না একটা সম্পর্কের ক্ষেত্রে। তাহলে সম্পর্কটা এটাই আছে, ব্যাসার্ধ বা রেডিয়াস পাল্টাতেই পারে। তাহলে v2 = k ইনটু 1 তার হোল কিউব। তাহলে v2 = k, তাই তো 1 মানে kই হয়। এবং v3 = k ইনটু 5/4 ছিল r3 টা, 5/4 তার হোল কিউব। তাহলে v3 = 125k by 64। v1 v2 v3 এরা কারা? তিনটে গোলকে আলাদা আলাদা আয়তন বা the volumes of those three spheres, যে ভলিউমটা হচ্ছে। তো এই তিনটে আয়তনকে যোগ করেই তো বড় আয়তন, বড় গোলক, হ্যাঁ কি না? তো ধরি বড় গোলকের আয়তন VB আর ব্যাসার্ধ রেডিয়াস RB। B stands for big sphere, ঠিক আছে তো? So let the volume of the big sphere be VB and the radius RB. Now VB সমান K RB তার হোল কিউব। কোনো অসুবিধা? ওয়েল, এই VB বড় গোলকের আয়তন, দ্য ভলিউম অফ দ্য বিগ স্ফিয়ার। না, বড় গোলকের আয়তন বা ভলিউম অফ দ্য বিগ স্ফিয়ার কোথা থেকে এলো? গোলকটা কি আকাশ থেকে পড়লো? না, তিনটে গোলক যেগুলো হয়েছিল তাকে যোগ করে বড় গোলকটা পাওয়া গেছিল, রাইট? সেই তিনটে গোলক তো এইটা এইটা এইটা। তাহলে এই v1 প্লাস v2 প্লাস v3 করলেই তো vb পাবো, বড় গোলকটা পাবো। এই তিনটে ছোট ছোট গোলককে যোগ করে তো বড় গোলকটা হয়েছিল। তাই আমি কি লিখতে পারি? দেখ, এখন vb হয়েছিল v1 প্লাস v2 প্লাস v3 করে। নাও vb মানে কত? k rb তার হোল কিউব। v1 মানে কত? 27k by 64। v2 মানে শুধুমাত্র k। v3 মানে 125k by 64। well, k rb তার হোল কিউব is equals to, এখানে k কমন নিয়ে নিলাম প্রথমে, 64 LCM হয়েছে এখানে 27 plus 64 plus 125। সি এই কে এলিমিনেটেড হয়ে যাচ্ছে, তো কে চলে গেলে এখানে 1 পড়ে থাকে, তাই এটা 64 হয়ে গেছে, দেখতে পেয়েছিস? তাহলে আর বি তার হোল কিউব সমান, এটা হচ্ছে তোর 216 বাই 64। তাহলে আর বি তার হোল কিউব 216 বাই 64। 216 মানে 6 আর 64 মানে 4, তার হোল কিউব নয় কি? তাহলে আর বি তাহলে 6/4, দ্যাট ইজ 3/2। তাহলে বড় গোলকের ব্যাসার্ধ আর বি কে ছিল? বড় গোলকের ব্যাসার্ধ, দ্য রেডিয়াস অফ দ্য বিগ স্ফিয়ার, সেটা ছিল 3/2। বাট আমাকে অঙ্কে কিন্তু ব্যাসার্ধ বার করতে বলেনি। কি বার করতে বলেছে? ব্যাস। তাহলে আমাকে ব্যাস বা ডায়ামিটার বার করতে গেলে কি করতে হবে? 2 দিয়ে ব্যাসার্ধকে গুণ করতে হবে। সুতরাং বড় গোলকের ব্যাস বা ডায়ামিটার হচ্ছে 3/2 into 2 সমান 3 মিটার। 3 মিটার বোঝা গেল? এইগুলো আশা করি তোরা ভেদ বুঝতে পারছিস, তাই তো? কপি করে নে।